গল্প নক্ষত্রপথে একা। লেখক শামীম উসমান। পর্ব ২। শহরের কুয়াশা ও সস্তা চাকরির প্রতিচ্ছবি। শহরটা রূপকের কাছে ছিল এক নীরব দানবের মতো, যে গিলে ফেলে মানুষ, গিলে ফেলে আবেগ, অথচ মুখে হাসি রাখে। মফস্বলের গন্ধহীন স্নিগ্ধতা থেকে ছিটকে পড়া রূপক বাবার কাঁধের ভার একটু হালকা করতে শহরে এসেছিল। একটা সামান্য চাকরির সন্ধানে অনেক কষ্টে একটা ফার্মে অ্যাসিস্ট্যান্ট পোস্টে ঢুকে পড়ল। বেতন ১০,০০০ টাকা, তাও মাসে দেরিতে আসে। শহরের ভাড়া বাড়ি, বাসায় খাওয়া, যাতায়াত সব মিলে সে দিন শেষে বাঁচে না, শুধু টিকে থাকে। চাকরির ফাঁকে সে হোস্টেলের এক কোণায় বসে লেখে কবিতা, পড়ে কুরআনের তাফসির, এবং মুঠোফোনে মাঝে মাঝে মেসেজ পাঠায় সেই নাম্বারে যেটা সে এখনো মুছে ফেলতে পারেনি। প্রীতির নাম্বার। প্রীতির জীবন অনেক দূর এগিয়ে গেছে। ফেসবুকে মাঝে মাঝে তার ছবি দেখা যায়, ট্যাগড উইথ রেহান করিম, ফিয়ন্সে। কানাডার এক ছেলে, চমৎকার, স্মার্ট, পড়াশোনায় দারুণ, ফ্যামিলি ওয়াইজ সচ্ছল। প্রীতিকে মানায় তার পাশে। রূপক প্রতিবার ছবিগুলো দেখে সাইডে রেখে দেয় মোবাইলটা। নামাজে যায়, কিছু বলার আগে মাথা নিচু করে বলে, আল্লাহ, তুমি তো জানো আমি কি চাই, কিন্তু তুমি যেটা ভালো মনে করো সেটাই দাও। বাড়িতে তখন সমস্যা পাকা হয়ে গেছে। রূপকের মা অসুস্থ, ফুসফুসে ইনফেকশন, নিয়মিত ইনহেলার লাগে। ছোট ভাই সাজ্জাদ একটা গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়েছে। হঠাৎ একদিন খবর আসে সাজ্জাদকে খুনের মামলায় ফাঁসানো হয়েছে। গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে ঝগড়া হয়েছিল, তারা সাজানো কেস ঠুকে দিয়েছে। রূপক অফিস থেকে ছুটে যায় গ্রামে। দেখে বাড়ির সামনে পুলিশের জিপ, মায়ের কান্না, বাবার মুখে থরথর কাঁপুনি। তার শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ খেলে যায়। সে থানায় যায়, ওসির সামনে হাতজোড় করে, পরিচয় দেয় বাবার শিক্ষকতার। কিন্তু ওসি কেবল হেসে বলেন, দেখেন ভাই, ওসব এখন চলে না, ৫ লাখ দিলে জামিনের ব্যবস্থা করব। রূপক শহরে ফিরে এসে অফিস থেকে আগাম বেতন নেয়, নিজের মোবাইলটা বন্ধক দেয়, কিছু পুরনো বই বিক্রি করে, তারপর কোনো রকমে টাকা জোগাড় করে সাজ্জাদকে ছাড়িয়ে আনে। মামলা চলতে থাকে। এর মধ্যে খবর আসে প্রীতির বিয়ে ঠিক হয়েছে। কানাডার পাত্র, মার্চ মাসে বিয়ে। ঢাকার এক অভিজাত কমিউনিটি সেন্টারে। রূপকের কাছে আমন্ত্রণ আসে না, তবু সে সেই রাতে ফোন করে একবার। মনে মনে ভেবে নেয় সে শুধু শুনবে, কিছু বলবে না। প্রীতি ফোন ধরে, কণ্ঠে ক্লান্তি কিন্তু ঠান্ডা। হ্যাঁ রূপক, তোমার বিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, জানো তো, আমি তো পারিনি তোমার সাথে থাকতে। সময় বদলে দেয় অনেক কিছু। ভুল ছিল। প্রীতি চুপ করে থাকে, তারপর বলে, ভুল বলতে কি বোঝো তুমি? আমি চাইনি, কিন্তু এটাই হচ্ছে। ভালো থেকো প্লিজ। তোমার মতো মানুষ খুব কম হয়। রূপক আর কথা বলে না, ফোন রেখে দেয়। তারপর সে রাত কেটে যায় মসজিদের বারান্দায় বসে, সূরা মারিয়াম পড়তে পড়তে। এরপর আসে বন্যা। গ্রামে নদীর বাঁধ ভেঙে যায়। বাবা ফোন করে জানায়, ঘরবাড়ি, ফসল, গোয়ালঘর সব ভেসে গেছে। মা কাশি নিয়ে শুয়ে আছেন। ভাই হাল না ছেড়ে পানি সরাচ্ছে। রূপক ছুটি নিয়ে আবার গ্রামে যায়। নিজের অফিসের কিছু টাকা ধার করে দেয় বাবাকে। দেখে তার জন্মের বাড়ি, দেয়ালগুলো ভেজা, বইয়ের তাক ভেঙে পড়েছে, মায়ের শীতের চাদর ভিজে কাদায় মাখা। অথচ মা শুধু হাসিমুখে বলে, তুই আসছিস, তাতেই আল্লাহর রহমত। এর মাঝেই বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টার শেষ হয়। রূপক তখন নিজেকে সামান্য
মানুষ ভাবা বন্ধ করে দিয়েছে। তার মধ্যে একরকম যুদ্ধজয়ীর কষ্টার্জিত আত্মসম্মান গড়ে উঠেছে। সে আইইএলটিএস দেয় 6.5 স্কোর করে। ইউকে তিনটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে। সব জায়গা থেকে অফার আসে, কিন্তু তখনই বাধে অর্থের সংকট। ভিসা আবেদন ফি, মেডিকেল, টিউশন ফি, অ্যাডভান্স সব মিলে প্রায় 15 লাখ টাকা দরকার। পরিবারে সেই টাকা নেই। বাবা বলেন, আত্মীয় স্বজন ঘুরি, দেখি কেউ দিতে চায় কিনা। এভাবেই আসে আত্মীয়ের একজন, হাফিজ চাচা, একজন মধ্যবিত্ত প্রবাসী, যিনি বলেন, তুই বিয়ে করলে আমি টাকাটা দেব। আমার এক দূরসম্পর্কের মেয়ে আছে, উর্মি। মেয়ে ভালো, শান্ত, ডিভোর্সড, তেমন দাবি নেই। রাজি থাকলে কথা বলি। রূপক প্রথমে অস্বস্তি বোধ করে, কিন্তু এরপর মাকে দেখে, বাবাকে ক্যান্সারের ক্লিনিকের লাইনে দাঁড়ানো দেখে, এবং ভাইয়ের মামলার খরচ চিন্তা করে, সে রাজি হয়ে যায়। উর্মি এক রহস্যময় নাম। প্রথম দেখাতেই বোঝা যায়, সে যেন অন্তর্গত ক্লান্তি বহন করে। সুন্দরী নয়, কিন্তু চেহারায় একরকম নীরব বিদ্রোহ। সে বলে, আমি জানি তুমি আমার জন্য বিয়ে করনি। আমিও তোমার জন্য কিছু চাইব না। শুধু একটা কথা, আমি একা থাকতে পারি। কিন্তু যদি তুমি কখনো পাশে চাও, আমিও দাঁড়াব। রূপক তখন উত্তর দিতে পারে না। বিয়ে হয় চুপি চুপি, খুব সাধারণভাবে। এক সন্ধ্যায় কাবিননামা স্বাক্ষর, কিছু দোয়া, কিছু চোখের জল। তারপর তারা শহরে ফিরে আসে। বাবার চিকিৎসা শুরু হয়, কিন্তু রিপোর্ট আসে স্টেজ 4 ক্যান্সার। খুব বেশি সময় নেই। রূপক বাবাকে নিয়ে হাসপাতালে বসে থাকে, আজান শোনে। পাশে উর্মি এসে বসে চা দেয়, কখনো কুরআনের আয়াত পড়ে শোনায়। ধীরে ধীরে সে বুঝতে পারে, উর্মি একা, ভাঙা, কিন্তু বিশ্বাসযোগ্য। কিন্তু ভাগ্য যেন শান্ত থাকতে দেয় না। ইউকে ভিসা রিজেক্ট হয়। টাকা, বিয়ে, সব কিছু করেও শেষ মুহূর্তে কাগজপত্রের ভুল দেখিয়ে এমব্যাসি মেনে নেয় না। রূপকের মাথা ঝিম ধরে যায়। ঘরে ফিরে সে শুধু বসে থাকে, আলমারিতে প্রীতির ছবির দিকে তাকিয়ে থাকে। পাশের ঘরে উর্মি কাঁদে। সেই রাতে বাবার শ্বাসকষ্ট বাড়ে। ভোরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় উনি নেই। এক এক করে সব যেন চলে যাচ্ছে। মা কান্না থামাতে পারে না। ভাই মামলায় আবার ঝামেলায় পড়ে। উর্মির মধ্যে বদল দেখা দেয়। সে কিছু লুকায়, ফোনে কারো সাথে কথা বলে। রূপক সন্দেহ করে। একদিন দেখে উর্মির আগের স্বামী ফিরে এসেছে। সে আবার সম্পর্ক চাইছে। রূপক কিছু বলে না, শুধু বলে, তুমি যা ভালো মনে করো করো। উর্মি চুপচাপ বাড়ি ছেড়ে চলে যায়। রূপক আবার একা হয়। এখন সে রোবটের মতো জীবন কাটায়। নামাজ পড়ে, অফিসে যায়, মাকে দেখে, ভাইয়ের মামলা চালায়। কিন্তু ভেতরে সে দিন দিন একঘরে হয়ে পড়ছে। ঠিক এমন একদিন পথে হাঁটতে হাঁটতে রূপকের ধাক্কা লাগে একটা গাড়ির সাথে। চোখ বন্ধ হওয়ার আগে শুধু একটা চেনা কণ্ঠ শোনে, রূপক, তুমি? আল্লাহ, তুমি রূপক? আপনারা চাইলে গল্পটি আরও চলবে।